বলি না বলি, আপনাকে তো আর লুকোচাপা কিছু নেই। হ্যাঁ, তা এখন আপনার সমস্যাটা কি? সমস্যাটা হলো ওই ছোট ভট্টাচার্যকে নিয়ে। বড় ভট্টাচার্য যে এমনভাবে সব ভাসিয়ে চলে যাবেন, সে তো আর কেউ বুঝেনি। কি বা এমন বয়স হয়েছিল বলুন? চলে যাবার মতো তো আর নয়। না না, তিনি থাকতেই তো ছোট ভট্টাচার্যকে নিয়ে এতটা মাতামাতি শুরু হয়েছিল। আমি করেছি? না, আমি আপনাকে সে কথা বলছি না। মানে আমাদের সেজুবাবু তো নিজেই শুনেছি তাকে নাকি ভবতারিণী মায়ের বেশকারীর কাজে নিয়োগ করেছিলেন। হ্যাঁ, তা করেছিলেন। তা ধরুন গে, তারপরে তো আর কত ঘটনাই ঘটে গেল। রাধা মাধব মন্দিরের বিগ্রহ ভাঙল, আমার দাদাকে চাকরি থেকে সরিয়ে দেয়া হলো। তারপরে ওই ছোট ভট্টাচার্য পুজোর ঘরের ভার নিল। তার ভাগ্নে হৃদয়রামকে নিয়ে এসেও জোটালো। তো এসব তো আর আমি করিনি। ছোট ভট্টাচার্যের ওই কালিকা ঘরে পুজোর ভার নেওয়া, হৃদয় ভাগ্নের রাধা গোবিন্দের ভার নেওয়া, এ সবই তো ওই বড় ভট্টাচার্য করে গিয়েছেন। রানীমা সেজবাবু সায়ও দিয়েছেন। তা এখন ওই ছোট ভট্টাচার্যের খ্যাপামি আমি সামলাই কি করে বলুন তো? কেন, তিনি করেনটা কি? আরে যখন যা ইচ্ছে। পুজো আচ্ছার কোনো বাধা ধরা নিয়ম তো নেই। দেবতা যেন তার একেবারে ঘরের লোক। এই যে একটা মন্দির, একটা শুদ্ধি ভাব নিয়ে পুজো আচ্ছা করবেন, তা না। কখনো পুষ্পাঞ্জলি দিচ্ছেন, কখনো বা দিচ্ছেনই না। কখনো ভোগ দিচ্ছেন গুছিয়ে, কখনো আবার ছড়িয়ে। বসে আছেন তো বসেই আছেন, নিবেদন করবার সময় পর্যন্ত নেই। আমি নিজের চোখে এমন দৃশ্য দেখেছি যা শুনলে আপনার পিলে চমকে উঠবে। সে কি কথা? শুনবেন? আমি নিজের চোখে দেখেছি মাকে ভোগ নিবেদন করে সেই ভোগ আবার নিজে খাচ্ছেন। হ্যাঁ, আবার ওই এঁটো হাত দিয়ে মাকে ছুঁচ্ছেন। বলেন কি? বুঝুন তাহলে। সেজবাবুর কানে খবরটা গেছে? যায়নি, তবে যেতে কতক্ষণ। এদিকে তো আবার আরো অনেক কিছু ঘটছে। সেজবাবু তার নিজের ওই জমিদারি থেকে একজন গুপ্তচর এনে দক্ষিণেশ্বরে ছেড়ে রেখেছে। গুপ্তচর মানে ওই নবীন? হ্যাঁ, আর সাথে ওই খাজাঞ্চি বাবু আছেন। আচ্ছা, এই লোক নিয়োগকালে এরা আপনার মতামত নেননি? না। সে কি মশাই, আমি তো জানি মন্দিরে যেসব লোক নিয়োগ করা হয় তার যোগানদার হলেন আপনি নিজে। ছিলাম, কিন্তু ওই গোবিন্দ বিগ্রহ ভাঙার পর আমার দাদাকে ছাড়িয়ে দিয়ে সেজবাবু আর আমাকে কিছু জিজ্ঞাসা করেন না। যা করবার তা উনি নিজেই করেন। আসলে কি জানেন, এরা কান পাতলা মানুষ তো, মানে বড় লোকদের এমন হয়েই থাকে। আসলে এদের মনটা হলো সেই পদ্ম পাতায় জলের মতন, একটু বাতাস লাগলে ঠুস করে খসে পড়ে আর কি। সে যাগ্গে, আমি আর ওসব নিয়ে ভাবছি নে। তবে ভাবছি কোনো একটা কলে যদি ছোট ভট্টাচার্যের ওপর বিগ্রহ, তাহলে পুরো ঝালটা তো আমার উপর এসে পড়বে। মায়ের মন্দিরে অনাচার, এ তো সহজ কথা নয়। মহেশবাবু, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব। মানে আপনি তো আমাকে এতক্ষণ বিশ্বাস করে অনেক কথাই বলে গেলেন। আগে আমার যা এখন অবস্থা, তাতে একটা খড়কুটো পেলেও আঁকড়ে ধরি। অনেক ভেবেচিন্তে আপনার কাছে সব কবুল করলো। এতদিন একসঙ্গে সেরেস্তাতে চাকরি করেছি, আর কাকেই বা বলি বলুন? অধস্তনদের কাছে তো আর নিজেকে ভাঙতে পারি নে। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, শুনুন। ওই কামারপুকুর গ্রামে গিয়ে ছোট ভট্টাচার্যের নামে একটু খোঁজ খবর নিয়েছেন কি? মানে আমি বলছি, কোনো সূত্রে কোনো রকম খবর পাওয়া গেছে কি যে ছোট ভট্টাচার্যের মাথা একটু ঢিলে ঢালা আছে? কেন বলুন তো? আরে মশাই, তাহলে তো আপনারই সুবিধে হয়। কোনো ক্রমে যদি ছোট ভট্টাচার্যকে আপনি পাগল প্রতিপন্ন করতে পারেন, তাহলে দেখবেন আপনার ওপর ওই কোপের গতিকটা অনেকটা কমবে আর কি।
আগে কামারপুকুর গ্রামের খোঁজ তো আমি নিত্যই পাই। মাথা ঠিক ঢিলে নয়, তবে জন্ম থেকেই ওর ভাবগতিক একটু অন্য ধরনের। ওর বাবা ছিলেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ক্ষুদিরাম চাটুর্যে। আমি শুনেছি খুব তেজোদ্দীপ্ত পুণ্যবান মানুষ ছিলেন। সত্যনিষ্ঠা, সন্তোষ, ধর্ম, ত্যাগ এসব মহৎ গুণের অধিকারী ছিলেন। বংশগত রঘুবীরে ভক্তি ওর মধ্যে একটা বিশেষ প্রকাশ ছিল। তাই ছোট ভচ্চাজের জন্মবৃত্তান্ত নিয়ে ওর জীবনে একটা অলৌকিক ঘটনার কথা আমি শুনেছি। মানে ওর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল এমন একজনের কাছে শুনেছি। চাটুর্যে মশাই নাকি একবার গয়া গিয়েছিলেন পিণ্ডদান করতে। এসো এসো ক্ষুদিরাম, আমার কাছে এসো। ঠাকুর, প্রভু, সাধু সাধু তুমি। গয়াধামের এই পবিত্র ভূখণ্ডে তুমি এসে আমাকে প্রীত করেছ। এবার তাহলে তোমার কাছে আমার চাওয়া। তুমি তুমি চাইবে আমার কাছে? আমি তোমার ছেলে হয়ে তোমার ঘরে যাব। তার মানে ছোট ভট্টাচার্যের মধ্যে নারায়ণ এসেছেন, এও কি সম্ভব? সম্ভব অসম্ভবের বিচার কে আর করবে বলুন? কে আর পরীক্ষা নেবে? তো সেই জন্যই নাকি তারপর থেকে ওর নাম হয়েছিল গদাধর। অবশ্য মন্দিরের খাজাঞ্চি খাতায় ওর অন্য একটা পোশাকি নাম লেখা রয়েছে, রামকৃষ্ণ। ছোট বাবা, ও ছোট বাবা, ছোট বাবা, ও ছোট বাবা, গেলে কোথায় গো? ও ছোট ঠাকুর, ঠাকুর শুনতে পাচ্ছেন? ও ঠাকুর শুনতে পাচ্ছেন? ছোট ঠাকুর, ছোট বাবা, ও ছোট বাবা, গেল কোথায়? ছোট ঠাকুর, ছোট ঠাকুর। ও মাধব, পেলি রে? না, কোথায় গেলেন বলুন দেখিনি। আচ্ছা, কেটে পড়েননি তো? কোথায় কেটে পড়বে বলা তো যায় না। হঠাৎ করে যদি গ্রামের বাড়ির দিকে রওনা এগিয়ে থাকেন। ভুলিস কি রে? আমি কদিন ধরেই গতিক সুবিধের বুঝছি না। আসলে বড় বর্ষাস ঠাকুর গত হবার পর থেকেই এত বেশি কান্নাকাটি করছেন। আমি সেদিন আড়াল থেকে শুনেছি সেজবাবুকে বলছিলেন এখানে আর থাকবেন না। তাই? তবে আর বলছি কি। তো সেজবাবু কি বললেন? সে অত শুনিনি, তবে তিনিও খুব রাগারাগি করছিলেন। হলো হলো কারবার গুনছট। এই জন্যেই বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। কত কল করে শিয়র থেকে এখানে এসে উঠলুম। ভাবলুম দুই মামা সেবা করে দিন পাত করব। মন্দিরের বাঁধা মাইনের চাকরিও জুটল। বেশ নিশ্চিন্ত হলুম, সব ঠিকঠাক চলছিল। কিন্তু মাঝে বিনা মেঘে বজ্রপাত। বড় মামা দেহ রাখলেন। একটু ঘাবড়ে গেলুম। ভাবলুম এখান থেকে তল্পি তল্পা গুটোতে হবে নাকি, কিন্তু তাও নয়। মাধব, কপাল ভাব, একবার কপাল ভাব। বড় মামা যাবার আগে একটা কাঁচা ব্যবস্থা করে গেছিলেন। আমি বিষ্ণু ঘরে আর ছোট মামা কালিকা ঘরে। বড় মামা যাবার পর রানীমা সেজবাবু সেই ব্যবস্থাই পাকা করলেন। শ্রীরাম